বাংলাদেশের নিজের এক টুকরো জমি, এটা তো আমাদের অনেকের কাছেই জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, তাই না? কিন্তু ভাবুন তো একবার, যদি সামান্য একটা ভুলের কারণে বা সঠিক তথ্য না জানার ফলে এই সুন্দর স্বপ্নটাই একটা দুঃস্বপ্নে পরিণত হয়। এমন এক দুঃস্বপ্ন যা কিনা সারা জীবনের সব সঞ্চয় কেড়ে নিতে পারে। তো প্রশ্নটা এখানেই, এই যে স্বপ্নের পেছনে আমরা ছুটছি, আমাদের সারা জীবনের সঞ্চয় কি তাহলে একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে? এই ঝুঁকিটা কিভাবে এড়ানো যায় সেটাই বুঝতে হবে। আর ঠিক এ কারণেই আজকের এই আলোচনাটা এতটা জরুরি। জানেন কি, সরকার কিন্তু সম্প্রতি ৯টা বিশেষ ক্যাটেগরির জমির একটা তালিকা করেছে, আর এই জমিগুলো কেনাবেচার ব্যাপারে একদম কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই ৯ ধরনের জমি নিয়ে কথা বলবো, যেগুলো এড়িয়ে চলাটা খুব দরকারি। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব জমি কেনার আসল ঝুঁকিগুলো কি কি। তারপর সরকারের সতর্ক করা সেই ৯ ধরনের জমি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর থাকবে দখল আর মালিকানার কিছু জটিল বিষয়, দলিল আর মামলা সংক্রান্ত জালিয়াতি নিয়েও কথা হবে। আর সব শেষে একজন ক্রেতা হিসেবে নিজের দায়িত্বটা কি সেটাও পরিষ্কার করে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ভুল জমি কেনার ঝুঁকিটা আসলে কতটা বড়। এর ফল কিন্তু শুধু টাকা পয়সা হারানোর মধ্যেই সীমাবদ্ধ না। এর মানে হলো বছরের পর বছর ধরে আদালতের বারান্দায় ঘোরাঘুরি, একটা লম্বা আইনি লড়াই। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই লড়াইয়ের ফলাফল কিন্তু ক্রেতা পক্ষে আসে না। এখন এই যে ৯ ধরনের জমির কথা আমরা বলছি, এগুলো একসাথে মনে রাখা একটু কঠিন হতে পারে। তাই বোঝার সুবিধার জন্য আমরা এগুলোকে মোট ৩টা গ্রুপে ভাগ করে নিয়েছি। এভাবে দেখলে কোন জমিতে কী ধরনের বিপদ লুকিয়ে আছে সেটা চিহ্নিত করা অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রথম গ্রুপ। এই গ্রুপে আমরা এমন কিছু জমি নিয়ে কথা বলবো যেগুলোর ওপর কোনো না কোনো আর্থিক বা সরকারি দাবি দেওয়া আছে। মানে গটে যা দেখা যাচ্ছে, ভেতরে বিষয়টা আসলে তেমন সরল না। কাগজের মালিকানা এক কথা বলছে, কিন্তু আসল চিত্রটা একদমই অন্যরকম। এই প্রথম গ্রুপে আমরা ৩ ধরনের জমি নিয়ে জানব। ১. মর্টগেজ দেওয়া বা বন্ধকি সম্পত্তি। ২. যে সম্পত্তির রেকর্ডে গড়বড় আছে। আর ৩. যেটা নিয়ে অনেক কথা হয়, অর্পিত সম্পত্তি। তো প্রথমে আসি মর্টগেজ সম্পত্তিতে। এটা কি? এটা হলো এমন একটা জমি যেটা কোনো লোন নেওয়ার জন্য ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছে। এখন ধরুন বিক্রেতা সেই লোন শোধ না করেই জমিটা বিক্রি করে দিল। সেক্ষেত্রে কি হবে? আইন অনুযায়ী ওই জমির ওপর প্রথম দাবি কিন্তু ব্যাংকের, আর তার মানে নতুন ক্রেতার পুরো টাকাটাই জলে যাবে। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? খুবই সহজ, কিন্তু ভীষণ জরুরি একটা কাজ করতে হবে। জমি কেনার আগেই বিক্রেতার কাছে ব্যাংক ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে হবে। এই একটা মাত্র কাগজই কিন্তু প্রমাণ করে দেবে যে জমিটা পুরোপুরি ঋণমুক্ত। এর পরের সমস্যাটা আরও জটিল, রেকর্ডে ভুল। ভাবুন তো একবার, সরকারি কাগজের কোনো একটা ভুলের কারণে অন্য একজনের জমি বিক্রেতার নামে রেকর্ড হয়ে আছে। এমনকি জমির দখলও হয়তো সেই বিক্রেতার কাছেই। কিন্তু সমস্যাটা হলো, যেদিন আসল মালিক তার সঠিক কাগজপত্র নিয়ে হাজির হবেন, সেদিন কিন্তু নতুন ক্রেতার আর কিছুই করার থাকবে না। জমি, টাকা দুটোই হাতছাড়া হয়ে যাবে। এই গ্রুপের শেষ আইটেমটা হলো অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি। সহজ কথায় এই জমিগুলোর মূল মালিক কোনো এক সময় দেশ ছেড়ে চলে গেছেন, আর সরকার তখন সেই জমিগুলোকে খাস জমির তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছে। তার মানে আইনত এই জমির মালিক এখন সরকার। কোনো ব্যক্তি এটা বিক্রি করার অধিকার রাখে না। আর কেউ যদি ভুল করে এমন জমি কিনেও ফেলে, সেটার আইনি দখল পাওয়া কোনোদিনও সম্ভব না। আচ্ছা, আমাদের প্রথম গ্রুপটা তো গেল। এবার চলুন দ্বিতীয় গ্রুপে যাই। এখানকার সমস্যাগুলো শুধু কাগজপত্রে সীমাবদ্ধ না, এগুলো বাস্তব দখল আর মালিকানার অধিকার নিয়ে। এই গ্রুপে আমরা আরও ৩ ধরনের জটিল জমি নিয়ে কথা বলবো। প্রথমটা হলো যে জমির দখল বিক্রেতার হাতে নেই। দ্বিতীয়টা ওয়াকফ বা দেবোত্তর সম্পত্তি। আর তৃতীয়টা হলো কোনো নাবালকের সম্পত্তি। এখানে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, কাগজপত্র সব ঠিকঠাক, কিন্তু জমির বাস্তব দখল নেই। এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। একেবারে সহজ হিসাব, যে বিক্রেতা নিজেই জমি দখল বুঝিয়ে দিতে পারছে না, এটা মোটামুটি নিশ্চিত যে নতুন ক্রেতাও কোনোদিন সেই দখল পাবে না। এরপর আসি ওয়াকফ বা দেবোত্তর সম্পত্তিতে। এই জমিগুলো আসলে কোনো মসজিদ, মন্দির বা এই ধরনের কোনো ধর্মীয় বা দাতব্য কাজের জন্য চিরদিনের জন্য দান করে দেওয়া হয়েছে। তাই এই জমির মালিক কিন্তু কোনো ব্যক্তি নন, বরং ওই প্রতিষ্ঠান। আর কারণেই আইনগতভাবে এই ধরনের জমি কেনাবেচা করা পুরোপুরি নিষিদ্ধ। নাবালকের সম্পত্তি, এটা কিন্তু খুবই স্পর্শকাতর আর জটিল একটা বিষয়।
অনেকেই ভাবেন বাবা বা দাদা না থাকলে মা অথবা ভাইবোনই তো অভিভাবক, কিন্তু আইন তা বলে না। আইন অনুযায়ী নাবালকের সম্পত্তি বিক্রি করতে হলে প্রথমে আদালত থেকে একজন আইনসম্মত অভিভাবক নিয়োগ করতে হবে। সেই অভিভাবকের একটা গার্ডিয়ানশিপ সার্টিফিকেট লাগবে এবং সবশেষে আদালতকে নির্দিষ্ট করে বলে দিতে হবে যে ঠিক কতটুকু জমি বিক্রি করা যাবে। এই অনুমতি পাওয়ার পরই কেবল বিক্রি সম্ভব। আর এই ধরনের জমির সবচেয়ে বড় ঝুঁকিটা কি জানেন? এর দীর্ঘমেয়াদী প্রভাব। ধরুন কেউ নিয়ম না মেনে একজন নাবালকের জমি কিনল। সেই নাবালক যখন ২১ বছর বয়সে পা দেবে, তারপর আরও ৩ বছর পর্যন্ত সময় পাবে মামলা করার। তার মানে জমি কেনার বহু বছর পরেও কিন্তু একটা মামলা খেয়ে পুরো সম্পত্তিটা হারানোর ঝুঁকি থেকেই যায়। ওকে, দুটো গ্রুপ শেষ। এবার আমাদের শেষ এবং তৃতীয় গ্রুপ। এই গ্রুপের সমস্যাগুলো আরও মারাত্মক, কারণ এখানে সরাসরি জালিয়াতি আর আইনি ফাঁদের বিষয় জড়িত। এখানে আমরা কথা বলবো আরও ৩ ধরনের জমি নিয়ে: জাল দলিল দিয়ে বিক্রি করা সম্পত্তি, যে জমি নিয়ে মামলা চলছে, আর সবশেষে সরকারি বা খাস জমি। জাল দলিলের ব্যাপারটা ভাবলেই ভয় লাগে। ধরুন একজন ক্রেতা একটা দলিল দেখলেন, দেখতে একদম আসলের মতো নিখুঁত। সেই দলিল দিয়ে জমি কিনলেন, কিন্তু পরে যখন যাচাই করতে গেলেন দেখলেন ওটা অনলাইনে রেজিস্টার্ড না, ওটা আসলে নকল। ফলাফল কি? যখনই আসল মালিক তার ডিজিটাল ভেরিফাইড দলিলটা দেখাবেন, সঙ্গে সঙ্গে ওই নকল দলিলটা বাতিল হয়ে যাবে, আর ক্রেতা তার জমি, টাকা সবকিছু হারাবেন। এজন্য বর্তমান ডিজিটাল যুগে একটা সহজ কিন্তু কার্যকরী নিয়ম মেনে চলা উচিত। যদি কোনো জমির দলিল অনলাইনে পাওয়া না যায়, তাহলে ধরে নিতে হবে এর মধ্যে কোনো গড়বড় আছে। এটাকে একটা বড়সড় বিপদ সংকেত হিসেবেই দেখা ভালো। আরেকটা খতরনাক ফাঁদ হল মামলাধীন জমি। যে জমির ওপর আদালতে মামলা ঝুলছে, সেই জমি কেনা মানে হচ্ছে আসলে বিক্রেতার মামলাটাকেই কিনে নেওয়া। কারণ কেনার পর যদি মামলার রায় বিক্রেতার বিরুদ্ধে যায়, তখন আদালতে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নতুন ক্রেতার দলিল তখন আর কোনো কাজে আসবে না, ওটা এমনিতেই বাতিল হয়ে যাবে। তো আমরা অনেকগুলো ঝুঁকি নিয়ে কথা বললাম, অনেকগুলো কি করা যাবে না নিয়ে আলোচনা হলো। এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক। তাহলে কি করতে হবে? একজন ক্রেতার আসল দায়িত্বটা কি? কিভাবে নিজের সারা জীবনের সঞ্চয়কে সুরক্ষিত রাখা যায়? নিজের কষ্টার্জিত সঞ্চয়কে বাঁচাতে হলে জমি কেনার আগে এই কয়েকটা কাজ অবশ্যই করতে হবে। একটা চেকলিস্টের মতো করে ভাবা যেতে পারে। ১. জমির সব কাগজপত্র, দলিল, খতিয়ান, খাজরান, রসিদ খুব ভালোভাবে যাচাই করে নিতে হবে। ২. নিজে জায়গায় গিয়ে দেখতে হবে বিক্রেতার হাতে জমির আসল দখল আছে কিনা। ৩. সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা সার্চ দিয়ে নিশ্চিত হতে হবে যে জমিটা মর্টগেজ দেওয়া নেই। ৪. অবশ্যই চেক করতে হবে দলিলটা অনলাইনে ডিজিটাইজড করা আছে কিনা। আর ৫. খোঁজ নিতে হবে জমিটা নিয়ে আদালতে কোনো মামলা চালু আছে কিনা। সব আলোচনার শেষে একটা প্রশ্ন সবার জন্য: এই যে এতগুলো জটিল কিন্তু জরুরি বিষয় আমরা জানলাম, এগুলোর পর কি মনে হচ্ছে যে সম্পত্তি কেনার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত? আসলে নিজের সঞ্চয়কে সুরক্ষিত রাখতে এই মানসিক প্রস্তুতিটা নেওয়া আর সব বিষয়ে যাচাই বাছাই করার ধৈর্য থাকাটাই সবচেয়ে বেশি জরুরি।